রিসার্চের সময় জানতে পারি ভারতবর্ষের আদি চিকিৎসা শাস্ত্রে যার চমৎকার ভূমিকা রয়েছে সেই গাছটির ফুলটি জুঁই ফুলের মতন দেখতে, আর ফলটি একদম কোয়েল পাখির ডিমের মতন দেখতে। এই ফলটির আচার ও জ্যাম জগৎ বিখ্যাত হলেও আমরা চাটনি করে বা ডালের মধ্যে দিয়ে খেতে কিন্তু দারুণ ভালোবাসি। গাছটির উচ্চতা একটু বেশি হওয়ার জন্য গাছটির মধ্যে ফলও কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর এই গাছটির ফলের মধ্যে প্রচুর ঔষধি গুণ রয়েছে, যা বলতে গেলে আবার আরেকটা ভিডিও করতে হবে। এবার দোকান থেকে ওষুধ কিনে খাবার আগে গুগলে একবার সার্চ করে দেখতে পারেন যে এই ফলটির মধ্যে কত রকম রোগের চিকিৎসা লুকিয়ে রয়েছে। এই যেমন ধরুন কোলেস্ট্রল, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ওজন কমানো, জ্বর সর্দি, দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, চর্মরোগ, কিডনির সমস্যা, চোখের সমস্যা, পেটের সমস্যা, কৃমির সমস্যা, আরও কত কি। ভাবছেন তো কিভাবে খাবো? রান্না করে, রস করে, চাটনি করে, যেভাবেই খান উপকারিতা কিন্তু পাবেনই পাবেন। গাছটির নাম হচ্ছে করমচা। আর এই গাছটি আমরা কিভাবে আমাদের ছাদে বা বাগানে প্রতিস্থাপন করব, কিভাবে তার পরিচর্যা করব, খুব সামান্য খরচের মধ্যে দিয়ে আমরা এই গাছের সারা বছর কিভাবে পরিচর্যা করব, তার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি অপু। আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। করমচা এখন দুই রকম পাওয়া যায়, মানে একটা আমাদের দেশীয় করমচা পাওয়া যায় যেটা সাদার উপরে গোলাপি হয়, ফলটার রং খুব টক হয় খেতে, সেটা একটা করমচা। আরও একটা করমচা পাওয়া যায়, সেটা হচ্ছে মিষ্টি করমচা, যেটা থাই ভ্যারাইটির করমচা হয়। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, এটা হচ্ছে থাই ভ্যারাইটির করমচা। এবার ব্যাপার হচ্ছে যে তোমরা যখন নার্সারিতে যাবে তখন তোমরা বুঝবে কি করে কোনটা মিষ্টি করমচা, কোনটা টক করমচা। প্রচুর অসাধু ব্যবসায়ীরা মিষ্টি করমচার নাম করে টক করমচার গাছ মানুষকে দিয়ে দেয়। তারা কিন্তু বুঝতেও পারে না যে আমরা টক করমচা গাছই কিন্তু কিনে নিয়ে যাচ্ছি। এই ভুল যাতে দ্বিতীয়বার না হয় সেই জন্য সবার আগে তোমাদেরকে বলে দিই যে টক করমচা এবং মিষ্টি করমচাকে আমরা কিভাবে চিনব। দেখো, টক করমচার পাতা লম্বা ও অগ্রভাগ গোলাকার হয়। আবার এদিকে মিষ্টি করমচার ক্ষেত্রে মিষ্টি করমচার পাতা খাটো ও অগ্রভাগ সূচালো হয়। দ্বিতীয়ত, কাণ্ড সবুজ ভাব থাকে টক করমচার। আবার মিষ্টি করমচার কাণ্ডের মধ্যে একটু সাদাটে ভাব হয়। তৃতীয়ত, টক করমচা সাইজে একটু ছোট ও গোলাকার হয়। আর মিষ্টি করমচার ক্ষেত্রে সাইজে একটু বড় হয় এবং সামনের অংশটা কিছুটা সূচালো হয়। আমরা এই গাছটাকে সংগ্রহ করব কোথা থেকে? দেখো, আমরা যদি সংগ্রহ করতে চাই তাহলে আমরা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা যে কোনো গাছের দোকান থেকে সংগ্রহ করতে পারি। খুব সহজেই কিন্তু তুমি সংগ্রহ করতে পারবে এই গাছটি। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা টক করমচার গাছ করতে চাইছো তারা কিন্তু মাটিতে করলে খুব ভালো হবে। কারণ হচ্ছে টক করমচার উচ্চতা 10 থেকে 12 ফুট হয় এবং মিষ্টি করমচার উচ্চতা 3 থেকে 4 ফুট হয়। তাহলে আমাদের 3 থেকে 4 ফুট যদি হয় তাহলে কিন্তু আমরা এই থাই ভ্যারাইটির মিষ্টি করমচা আমাদের 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি টবে আমরা করতে পারবো। সেই জন্য আমরা কি করব, সবসময় চেষ্টা করব মিষ্টি করমচা যদি আমরা লাগাই আমাদের বাড়িতে তাহলে টবের মধ্যে লাগাবো, এবং টক করমচা যদি লাগাই তাহলে মাটির মধ্যে লাগাবার চেষ্টা করব। যদি তুমি টক করমচা মাটির টবে লাগাতে চাও তাহলেও লাগাতে পারো, কিন্তু কাটাই ছাটাই করে তোমাকে ছোট করে রাখতে হবে। ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে, সবথেকে মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো গাছকে টবে বাঁচাতে গেলে খুব ভালো করে তোমার ড্রেনেজ সিস্টেম করতে হবে। ড্রেনেজ সিস্টেম যদি তুমি না করো কোনো গাছ তুমি বাঁচাতে পারবে না টবের মধ্যে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক সেই পদ্ধতিতে তোমরা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা করে নেবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর আসছি আমরা মাটিটা তৈরি করব কি করে। টবের মধ্যে যে মাটিটা দেবো সেই মাটিটা আমরা কিভাবে তৈরি করব আমি বলে দিই তোমাদেরকে। 60% যে কোনো গার্ডেন সয়েল নেবে। 60% গার্ডেন সয়েল নিলে তার মধ্যে 40% যে কোনো কম্পোস্ট, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা কিচেন কম্পোস্ট হতে পারে। নিয়ে নিলে 60-40 রেশিওতে মাটিটাকে ভালো করে আগে তৈরি করে নিলে। তৈরি করে নিয়ে এবার মাটির মধ্যে কি কি দেবে, মাটির মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম খোল,
1 চামচ থেকে 1.5 চামচ মতন পটাশ দিয়ে দেবে। যদি তোমার কাছে ফসফেট থাকে 1 চামচ দিতে পারো, অথবা যদি তোমার কাছে ম্যাগনেসিয়াম সালফেট থাকে 1 চামচ দিতে পারো। এর সঙ্গে যদি তোমার কাছে শিংকুচি বা খুরকুচি থাকে সেটাও তুমি 1 মুঠোর মতন দিতে পারো। দিয়ে ভালো করে মাটিটাকে মেখে নাও। কখনোই কিন্তু এই বর্ষার সময় সর্ষে খোল ব্যবহার করবে না, এটা কিন্তু মাথায় রাখবে, ভুল যেন না হয়। মাটিটাকে ভালো করে সবকটা উপাদান দিয়ে ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে নিলেই তোমার মাটিটা তৈরি হয়ে যাবে। যেমন আমি এখানে তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর মাটিটা তৈরি হয়ে গেছে। এরপর মাটিটাকে একবার চেলে নাও। চেলে নিলেই তোমার মাটিটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। রেডি মাটি। এরপর তুমি গাছ লাগাতে পারো। এই মাটিতে তুমি যে গাছই লাগাবে কিন্তু খুব ভালোভাবে গাছের গ্রো হবে। দেখো তোমাদেরকে আমি যেরকম দেখিয়েছিলাম ড্রেনেজ সিস্টেম আমি এর মধ্যে করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো মাটি দিয়ে দিয়েছি, মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। মাটিটা এতটা দিয়েছি, দিয়ে ভালো করে এভাবে ভালো করে হাত দিয়ে ঠেসে দিয়েছি। এবার দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই টবটাকে দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু ভাঙা টব। দেখো দেখলে তোমরা বুঝতে পারবে টবটা ভাঙা। এই টবটাকে কিন্তু আমি জুড়েছি। এই টবটাকে জোড়ার খুব সহজ একটা পদ্ধতি আছে, জানো তো। সেই পদ্ধতিটা নিয়ে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এই ভাঙা টবটা কীভাবে পুনরায় ব্যবহার করতে হয়। এবার আসি মূল ভিডিওয়ে। এবার আমি গাছটাকে বার করে নেবো, তার আগে আমি গাছটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এটা একটা থাই ভ্যারাইটির করমচা গাছ। এখানে দেখতে পাচ্ছ এখনও ট্যাগটা কিন্তু খোলা হয়নি। দেখো কত সুন্দর আমি কিন্তু গাছটাকে নিয়ে এসেছি। এবং গোড়ার দিকটা দেখো, গোড়ার দিকটা দেখলেও তোমরা বুঝতে পারবে বেশ একটু মোটা সোটা আছে, দেখে বোঝা যাচ্ছে। এই রকম দেখে কিন্তু তোমাদের গাছটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমি কি করব, আমি নিচের দিক থেকে কোনো রকম ডাল নেব না বা কোনো রকম ডালপালা রাখতে চাই না। সেই জন্য আমি কি করব, নিচের দিকের থেকে যেগুলো বেরোবে সেগুলোকে আমি এইভাবে কেটে দেবো। দেখতে পাচ্ছ এই রকম নিচে থেকে কোনো রকম কোনো অংশ কিন্তু আমরা নেব না বা রাখবো না। এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে কেটে ফেলে দেবো, কোনো রকম রাখবার দরকার নেই। দেখো আমি কিন্তু কেটে দিলাম, যাতে এখান থেকে দ্বিতীয়বার আর পাতা না গজাতে পারে। এবার আমরা এটাকে বার করে নেবো প্লাস্টিকের ভেতর থেকে। দেখো আমি আস্তে আস্তে প্লাস্টিকের ভেতর থেকে বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেল আমাদের গাছটা। দেখো কত সুন্দর শিকড় হয়ে রয়েছে, দেখা যাচ্ছে কত সুন্দর শিকড়। এবারে আমরা কি করব, গাছটাকে বসিয়ে দেবো আস্তে আস্তে। এবার আমরা গাছটাকে বসিয়ে দেবো এর মধ্যে। দেখো এর মধ্যে আমরা আস্তে করে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এটা দেখা যাচ্ছে যে একটু অনেকটা নিচু হয়ে যাচ্ছে। আমরা কি করব, আর একটুখানি মাটি দিয়ে একটু উঁচু করে নেব। দেখো এখানে আমি আর একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে একটু উঁচু করে নিচ্ছি। হয়ে গেল। দেখো ঠিক এইভাবে আমরা কিন্তু একদম টবের মাঝ বরাবর বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা ধার দিয়ে আস্তে আস্তে ওই তৈরি মাটিটাই কিন্তু আবার আমরা দিয়ে দেবো। এই যে মাটিটা আমরা দিয়ে দিলাম, এরপরে আমরা কি করব, হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে ঠেসে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে আমরা হাত দিয়ে ঠেসে দেবো। এইভাবে ঠেসে দিলে আস্তে আস্তে কিন্তু ভালোভাবে মাটিটা চেপে বসে যাবে। তাহলে কিন্তু কোনো রকম ফাঁকা থাকবে না বা এয়ার পকেট থাকবে না। এয়ার পকেট না থাকলে ফাঙ্গাস লাগারও ভয় নেই, আর গাছটার গোড়ায় ফাঙ্গাসও তৈরি হতে পারবে না। দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা মতন খালি রাখবো উপর থেকে, ঠিক আছে। এই দেখো আমরা 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা মতন উপর থেকে খালি রাখছি জল দেওয়ার জন্য। ব্যাস হয়ে গেল, আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ। প্রতিস্থাপনের কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে সবার আগে যেটা দেখাবো সেটা খুব মন দিয়ে দেখবে। দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের নিচের দিকে যে সমস্ত অংশগুলো রয়েছে, যে কোনো কাঁটাযুক্ত গাছের নিচের দিকে যে সমস্ত ডালগুলো রয়েছে সেগুলোকে কেটে দিতে হয়। কেন কেটে দিতে হয় সেটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, আমরা যখন গাছের মধ্যে খাবার দেব তখন কিন্তু আমাদের হাতে কাঁটা লেগে যাবে। সেই জন্য হাতে যাতে কাঁটা না লাগে প্রথম থেকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে নিচের অংশটা, মানে খাবার দেওয়ার অংশটা অবশ্যই কিন্তু খুব জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে। এই যে আমি কেটে দিলাম, এবার ওপর দিকে যত ইচ্ছা পারুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিচের দিকে যেন কোনো রকম ডালপালা না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
এবার হচ্ছে এর জলের ব্যাপারটায় আসি। আমরা প্রত্যেক দিন এই গাছটায় কীভাবে জল দেবো সেটা তো জানবই, তার আগে প্রতিস্থাপনের পর আমরা কীভাবে জল দেবো সেটা জানতে হবে। প্রতিস্থাপন করা হয়ে যাওয়ার পর টব ভর্তি করে তুমি জল দিয়ে দেবে। প্রথমে একবার দেবে, জলটা দেখবে শুকিয়ে যাবে, নেমে যাবে, আবার দ্বিতীয়বার দেবে, তৃতীয়বার দেবে, যতক্ষণ না অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু তোমায় জল দিয়ে যেতে হবে। যখন দেখবে অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে গেছে তখন কিন্তু জল দেওয়া বন্ধ করবে। এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম। এবার প্রতিদিন আমরা কিভাবে জল দেব? প্রতিদিন আমরা কি করব, দেখব ওপরের মাটিটা শুকিয়ে এসেছে, তারপর আমরা দ্বিতীয়বার জল দেবো। যখন দেখব ওপরের মাটি শুকিয়ে গেছে তখন দ্বিতীয়বার আমরা জল দেবো। যখন দেখব ওপরের মাটিটা ভিজে আছে তখন কিন্তু দ্বিতীয়বার আমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য সবসময় যখনই আমরা জল দেবো ওপরের মাটিটা একটু চেক করে নিয়ে তারপর দ্বিতীয়বার জল দেবো। এটা হলো প্রতিদিন জল দেওয়ার নিয়ম। এরপর আসছি আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই, এই গাছটার জন্য সবথেকে ভালো হচ্ছে ফুল সানলাইট, যেখানে সবথেকে বেশি সূর্যের আলো আসে সেই রকম জায়গা দেখে রাখো। সেটা তোমার ছাদে হতে পারে, সেটা তোমার বাগানে হতে পারে, সেটা তোমার উঠানে হতে পারে, কোনো অসুবিধা নেই। যেখানে তোমার সুবিধা হবে সেখানে রাখো, কিন্তু দেখবে যেখানে সবথেকে বেশি সূর্যের আলো আসে সারাদিনের মধ্যে সেই রকম জায়গা দেখেই আমাদেরকে কিন্তু টবটাকে রাখতে হবে। কারণ হচ্ছে ফলের গাছের জন্য প্রচুর এনার্জির দরকার হয়, সেই জন্য ফলের গাছে সব সময় বেশি সূর্যের আলো প্রয়োজন। তাই আমরা সবথেকে বেশি আলোযুক্ত জায়গা মানে সূর্যের আলোযুক্ত জায়গায় আমরা ফলের গাছ রাখবো। এরপর আসছি খাবারের ব্যাপারটা। খাবারের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে, দেখো এই গাছটার জন্য সবথেকে ভালো খাবার হচ্ছে সেটা হচ্ছে মিশ্র সার। আমি মিশ্র সার তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখে নিলে বুঝতে পারবে কীভাবে মিশ্র সার তৈরি করতে হয়। সেই মিশ্র সারকেই তোমরা প্রত্যেক মাসে একবার করে 1 থেকে 2 মুঠো দিয়ে দেবে এই 10 ইঞ্চি টবের জন্য। ব্যাস, তাহলে আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি তোমরা মিশ্র সার না পেয়ে থাকো বা না তৈরি করতে পারো, তাহলে উপস্থিত কাজ চালানোর জন্য তোমাদের সবথেকে ভালো খাবার হবে 3 চামচ সর্ষে খোল গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ পটাশ, আর তার সঙ্গে যদি 1 চামচ নিমখোল দিতে পারো আরও ভালো হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই খাবারটাই তোমরা প্রত্যেক মাসে দিতে পারো। তাতেও কিন্তু গাছটার ভালোই গ্রোথ হবে। তবে চেষ্টা করবে ফলের গাছে সবসময় মিশ্র সার দেওয়ার। এবার আসছি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে বলে দিই, দেখো এই গাছটার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেক 15 দিন ছাড়া একটা করে যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। কীরকম কীটনাশক ব্যবহার করবে? যারা নিম তেল ব্যবহার করতে চাও নিম তেল ব্যবহার করতে পারো, যাদের কাছে কাকা আছে কাকা ব্যবহার করতে পারো, খুব ভালো। অথবা যাদের কাছে মনে করো রোগর আছে রোগর ব্যবহার করতে পারো, টাফগর ব্যবহার করতে পারো, মানে ডাইমেথড 30 EC এই কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারো তোমরা, তাহলে কিন্তু খুব ভালো হবে। গাছের মধ্যে কোনো দিনও কোনো রোগ পোকা আসবেই না। প্রত্যেক 15 দিন ছাড়া তোমরা গাছের মধ্যে স্প্রে করে দেবে। এবার এই যে স্প্রেটা করবে কিভাবে করবে, কত মাত্রায় করবে? ওষুধের মাত্রাটা হচ্ছে 1 লিটার জলে 1.5 ml। 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে গুলে নেবে। গুলে নিয়ে গাছের মধ্যে স্প্রে করবে বিকেলবেলা, কখনো সকালবেলা করবে না। বিকেলবেলা স্প্রে করে দেবে গাছের মধ্যে। তাহলে কি হলো, এর গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবে না। প্রত্যেক 15 দিন ছাড়া যদি তোমরা গাছের মধ্যে স্প্রে করো তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না। কোনো রকম রোগ পোকা না এলে আলাদা করে চিকিৎসা করারও কোনো দরকার নেই, কোনো বাহ্যিক ওষুধও তোমাকে কিনতে হবে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে ফুল এসে যায় এবং মার্চ মাসের মধ্যে কিন্তু ফল ধরতে শুরু করে দেয়। এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু ফল সম্পূর্ণ তৈরি হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, আগামী বছর তো অবশ্যই ফল পাবে, মাঝখানেও আবার ফল পেতে পারো। যদি এই থাই ভ্যারাইটির কোয়ালিটি তোমরা নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বছরে 2 বার ফল পেতে পারো। এবং যত্ন কিন্তু তোমাকে খুব ভালোভাবেই করতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখালাম ঠিক সেই পদ্ধতিতে তোমরা যদি যত্ন করো তাহলে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের ছাদে বাগানে বা উঠানে কিন্তু এরকম গাছ করতে পারবে আর এই রকমই সুন্দর কিন্তু ফল পেতে পারবে। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো।
আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।